আচ্ছা, পদার্থের গঠন ও ধর্ম চ্যাপ্টারে অনুশীলনের কিছু অঙ্ক করছি, আর একটা জিনিস বাকি আছে যেটা হচ্ছে কি স্প্রিং এর বল ধ্রুবক, ওটা বলে দিচ্ছি। তো অনুশীলনীর কোশ্চেনে প্রথম যে কোশ্চেনটা কি ছিল, যে উষ্ণতা বৃদ্ধি পেলে ইয়ং গুণাঙ্কের মান কি হবে? হ্রাস পাবে। উষ্ণতা বৃদ্ধি পেলে ইয়ং গুণাঙ্কের মান কি হবে? হ্রাস পাবে। সেকেন্ড কোশ্চেন, তীব্র ঝড়ে তীব্র ঝড়ে ঘরের চাল উড়ে যাওয়া আমরা ব্যাখ্যা করতে পারি বার্নৌলির নীতির সাহায্যে। তারপরের কোশ্চেন কি আছে, একটি তারে ইয়ং গুণাঙ্ক ওয়াই, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল একক হলে তারের দৈর্ঘ্য দ্বিগুণ বৃদ্ধি করতে বল লাগবে কত? এই কোশ্চেনটা করতে হবে। এটা হচ্ছে 3-এর কোশ্চেন। কি বলেছে? একটা তারের ইয়ং গুণাঙ্ক ওয়াই হয়েছে। ইয়ং গুণাঙ্কের আমরা ফর্মুলা কি জানি? এফ বাই এ স্মল এল বাই ক্যাপিটাল এল। এটা হচ্ছে পীড়ন, নিচেরটা হচ্ছে কি বিকৃতি। বলেছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল একক হলে তারের দৈর্ঘ্য দ্বিগুণ করতে কত বল লাগবে? আচ্ছা, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা কত বলে দিয়েছি? একক। একক মানে কি? এক। এ মানে কত? এক। বলেছে তারের দৈর্ঘ্য দ্বিগুণ করতে কত বল লাগবে? দেখ, প্রথমে তারটার দৈর্ঘ্য কত ছিল? এল। এই তারটার দৈর্ঘ্য দ্বিগুণ করেছি, মানে এখন দৈর্ঘ্য কত? ক্যাপিটাল এল, 2L। এখন দৈর্ঘ্য কত? 2L। হ্যাঁ, দ্বিগুণ করেছে। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি কত হয়েছে? দৈর্ঘ্য বৃদ্ধিটাকে আমরা কি বলি? স্মল এল। দৈর্ঘ্য বৃদ্ধি কত হয়েছে? দৈর্ঘ্য বাড়ার পরে যত হয়েছে মানে কত? 2L মাইনাস আগে কত ছিল? এল। মানে আমি যদি বলি প্রথমে দৈর্ঘ্য ছিল কত? 10, পরে হয়েছে কত? 15, তাহলে দৈর্ঘ্য কত বেড়েছে? 15 মাইনাস 10, 5। তাই না? এরকম করে করি। তাহলে এখানেও কি হবে? দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে? পরে যে দৈর্ঘ্যটা হয়েছে, বলেছে তারটার দৈর্ঘ্য দ্বিগুণ হবে, মানে আগে যদি এল হয় এখন 2L। 2L থেকে এল গেলে কত হচ্ছে? এল। তাহলে আমার কাছে স্মল এল মানে কত? ক্যাপিটাল এল। তাহলে এখানে কি লিখবো? ক্যাপিটাল এল বাই ক্যাপিটাল এল। স্মল এর ভ্যালুটা কত? ক্যাপিটাল এল। এটা কেটে যাচ্ছে 1। মানে ওয়াই কত হচ্ছে? এফ। মানে প্রযুক্ত বল কত হবে? এফ। প্রযুক্ত বল হবে ওয়াই। এফ এর মান কত হচ্ছে? ওয়াই। তাহলে অপশন কোনটা হচ্ছে? অপশন হচ্ছে এ, তাই না? হ্যাঁ, অপশন এ হচ্ছে। এই কোশ্চেন যেরকম সেরকমই একটা কোশ্চেন দিচ্ছি। একটি তারের ইয়ং গুণাঙ্ক ওয়াই, ঠিক আছে, তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 2 একক, তারের দৈর্ঘ্য 3 গুণ হলে, তারের দৈর্ঘ্য 3 গুণ হলে, মানে প্রথমে যা ছিল বেড়ে 3 গুণ হয়েছে। তারের দৈর্ঘ্য 3 গুণ হলে প্রযুক্ত বল হবে কি হবে? বলছি, অপশন বলছি, আগে তোরা কর, ঠিক আছে? 3 গুণ হয়েছে, তাই তো? 4। আচ্ছা, 3 গুণ হলে তারের ওপর প্রযুক্ত বল হবে, অপশন দিচ্ছি, ওয়াই, বি এর অপশন হচ্ছে 2y, সি এর অপশন হচ্ছে 3y, এন্ড ডি এর অপশন হচ্ছে কি 4y। কি অপশন হবে দেখ, ক্যালকুলেট করে বল কত আসছে। একই টাইপের অঙ্ক, শুধু ডেটা পাল্টে দিয়েছে। দেখ এই কোশ্চেন, দেখ কি বলেছে, একটি তারের ইয়ং গুণাঙ্ক ওয়াই। তাহলে আমরা কি জানি? ওয়াই সমান
ক্যাপিটাল এফ বাই এ মানে এটা হচ্ছে কি পীড়ন, স্মল এল বাই ক্যাপিটাল এল মানে এটা হচ্ছে কি বিকৃতি হয়েছে। এখানে দেখ এফ বাই বলেছে তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত 2 একক মানে নিচে 2 থাকবে। আচ্ছা বলেছে কি তারটার দৈর্ঘ্য 3 গুণ হয়েছে, প্রথমে দৈর্ঘ্য যদি এল হয় পরের দৈর্ঘ্য কত 3l, তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি যেটাকে আমরা স্মল এল বলি সেটা কত আসবে 3l বাই 3l মাইনাস এল মানে কত হবে 2l, এটা হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি। তাহলে আমাকে স্মল এল এর ভ্যালু কত বসাতে হবে 2l, আর নিচে কি আছে ক্যাপিটাল এল, এই যে ক্যাপিটাল এল আর ক্যাপিটাল এল এটা কেটে যাবে, তাহলে কত হচ্ছে y ইজ ইকুয়ালস টু কত হচ্ছে f বাই 2, আর এই যে নিচে একটা 2 এটা হচ্ছে কত 2 বাই 1 ধরো, তাহলে হিসাব করলে কত হচ্ছে f বাই 2 ইন্টু 1 বাই 2 মানে কত হচ্ছে f বাই 4, তার মানে f কত হবে 4y, অপশন হবে কোনটা ডি, ঠিক তো, অপশন হবে কি ডি। আচ্ছা একটা পার্ট শুধু স্থিতিস্থাপকতা চ্যাপ্টারে বাকি ছিল, মানে পদার্থের হচ্ছে কি গঠন ও ধর্ম সেটা হচ্ছে কি, আচ্ছা টোকা হয়ে গেছে সবার, আর বাকি আছে হয়ে গেছে ওখানে, সেটা হচ্ছে কি না স্প্রিং এর বল ধ্রুবক, ঠিক আছে স্প্রিং এর বল ধ্রুবক। দেখ স্প্রিং এর বল ধ্রুবক তোদের বইতে যেভাবে সংজ্ঞা লেখা আছে ঠিক আছে ওইভাবে সংজ্ঞাটা অ্যাকচুয়ালি জিনিস কি হচ্ছে দেখ আমি কি বলছি, দেখ এটা হচ্ছে কি একটা স্প্রিং আছে, স্প্রিংটাকে আমি জুড়ে রেখেছি এখানে, এখন বল এই স্প্রিংটাকে আমি ধর 2 সেন্টিমিটার টেনেছি, মানে এর দৈর্ঘ্য প্রসারণ ধরো 2 সেন্টিমিটার, তাতে করে এই স্প্রিং এর উপরে যে বল প্রয়োগ হবে তার জন্য স্প্রিং এর ভেতরে যে অভ্যন্তরীণ বল একটা তৈরি হয়, ঠিক আছে প্রতিক্রিয়া বল সেটা একটা তৈরি হচ্ছে। আচ্ছা আমি যদি এই স্প্রিংটাকে আগে কত 2 সেন্টিমিটার টেনেছিলাম, এখন যদি বলি আমি আরো একটু বেশি টানবো 3 সেন্টিমিটার, তাহলে এখন অভ্যন্তরীণ প্রতিক্রিয়া বল কি হবে বেশি হবে না কম হবে, বেশি হবে। তার মানে কি এই যে অভ্যন্তরীণ প্রতিক্রিয়া বলটা সেটা কিন্তু আমি কতটা দৈর্ঘ্য টানছি তার উপরে নির্ভর করছে। হুম, অর্থাৎ এফ সমান কি হচ্ছে এফ প্রপোর্শনাল টু কি হবে এক্স হবে, মানে কি আমি যত বেশি দৈর্ঘ্য বৃদ্ধি করব তত বেশি কি হবে স্প্রিং এর ভেতরে প্রত্যানায়ক বল বা অভ্যন্তরীণ বল বা প্রতিক্রিয়া বল যাই বলিস না কেন তৈরি হবে, আমি যত বেশি দৈর্ঘ্য বৃদ্ধি করাবো তত এরকম হবে। আমরা সমানুপাতিক চিহ্নকে তুলতে গেলে কি দেই একটা কে ধ্রুবক দিই তাই না, কে, তো সেটাকে আমরা কি বলবো x সমান কি হবে f বাই এ, সরি কে সমান কি হবে f বাই এক্স, এই কেটাকে কি বলে স্প্রিং এর ধ্রুবক। তাহলে এটাকে যদি আমি সংজ্ঞা লিখতে চাই কিরকম সংজ্ঞা লিখবো, যদি আমি x কে 1 বলি তাহলে আমার কাছে কি আসবে k ইজ ইকুয়ালস টু f আসবে না, হ্যাঁ যদি আমি x কে 1 বলি তাহলে k ইজ ইকুয়ালস টু কি আসবে f আসবে, তাহলে এটাকে সংজ্ঞার আকারে লিখলে কি হবে যে কোন স্প্রিং এর একক দৈর্ঘ্য বৃদ্ধির জন্য, কেন x কে 1 করেছি না, x কে 1 করা মানে কি একক দৈর্ঘ্য বৃদ্ধির জন্য স্প্রিং এর মধ্যে যে প্রতিক্রিয়া বল উদ্ভূত হয় তাকে স্প্রিং এর বল ধ্রুবক বলে, বোঝা গেল কি। তাহলে আমরা তবে আরেকটা কথা কি বলে দিতে হবে স্থিতিস্থাপক সীমার মধ্যে, এই কথাটা বলতে হবে, ঠিক আছে। তাহলে দেখ আমি লিখছি প্রথমে সংজ্ঞা লিখবো কি স্প্রিং এর বল ধ্রুবক, আগে আমি যেটা লিখছি সংজ্ঞাটা লিখবি পরে এগুলো লিখবো, ঠিক আছে স্প্রিং এর বল ধ্রুবক কি লিখবো প্রথমে স্থিতিস্থাপক সীমার মধ্যে কথাটা লিখতে হবে, কি লিখবো স্থিতিস্থাপক সীমার মধ্যে, স্থিতিস্থাপক সীমার মধ্যে, সীমার মধ্যে কোনো
স্প্রিং এর একক দৈর্ঘ্য বৃদ্ধির জন্য যে প্রতিক্রিয়া বল উদ্ভূত হয়, মানে এর মধ্যে তৈরি হয়, তাই তো, উদ্ভূত হয়, তাকে ওই স্প্রিং এর বল ধ্রুবক বলে। তাকে ওই স্প্রিং এর বল ধ্রুবক বলে। ঠিক আছে, এরপরে এটাকে ব্যাখ্যা করে করে লিখব। তাহলে স্থিতিস্থাপক সীমার মধ্যে কথাটা কিন্তু রাখতে হবে, ঠিক আছে, কেন কি এটা স্থিতিস্থাপকতা মানে পাঠে পড়া হচ্ছে, তো এইগুলো কখন হচ্ছে যে স্থিতিস্থাপক সীমার মধ্যে হবে। ওটা যা লিখেছি একটু সাইডে ছোট করে লিখে দিবি। কি কি লিখবো? ধরি স্প্রিং এর এক্স দৈর্ঘ্য বৃদ্ধির জন্য উদ্ভূত প্রত্যানয়ক বল, ঠিক আছে, বা প্রতিক্রিয়া বল, উদ্ভূত প্রতিক্রিয়া বলই লিখছি, উদ্ভূত প্রতিক্রিয়া বল এফ। তাহলে কি হবে? এফ সমানুপাতিক এক্স বা এফ সমান কে এক্স, ঠিক আছে। পাশে লিখে দিবি কি? পাশে লিখে দিবি কে হচ্ছে কি একটি সমানুপাতিক ধ্রুবক, কে হলো সমানুপাতিক ধ্রুবক, একে স্প্রিং এর বল ধ্রুবক বা কখনো কখনো স্প্রিং ধ্রুবকও বলে, তাই না? স্প্রিং এর বল ধ্রুবক, একে স্প্রিং এর বল ধ্রুবক বলে। ঠিক আছে, তাহলে কি হলো? এফ সমান কে এক্স, তারপরে কি লিখবো? কে সমান এফ বাই এক্স, তারপরে কি লিখে দেবো যে এক্স সমান 1 হলে কে ইজ ইকুয়ালস টু এফ। ব্যাস, সংজ্ঞাটা এরকম করে লিখে দেবো। আগে যেহেতু লিখে নিয়েছিস এরকম করে লিখলেও হবে। ঠিক আছে, ওদেরকে সাধারণত সংজ্ঞা লিখতে দেবে। আমাকে একটা কথা বল, স্থিতিস্থাপক সীমার মধ্যে আমরা যে বলটা প্রয়োগ করি, যদি আমি এখানে 10 নিউটন বল প্রয়োগ করি স্থিতিস্থাপক সীমার মধ্যে, তাহলে এর মধ্যে যে প্রতিক্রিয়া বলটা তৈরি হয় সেটাও কি হয়? 10 নিউটন হয়। তাহলে এখানে যে আমরা কে বার করতে গিয়ে প্রতিক্রিয়া বল বাই মানে হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি যেটা, সেটা যে লিখেছি, তাহলে যদি আমাকে বলা থাকে যে 10 নিউটন এখান থেকে কোনো হচ্ছে ওজনকে ঝোলানো হয়েছে, তার মানে আমি বুঝবো কি যে এটাতে প্রতিক্রিয়া বল কত? 10 নিউটন হয়েছে। কেন কি প্রতিক্রিয়া বল সেটাই হবে যেটা আমি প্রয়োগ করেছি তার সঙ্গেই সমান হবে স্থিতিস্থাপক সীমার মধ্যে। মানে স্থিতিস্থাপক সীমার মধ্যে প্রযুক্ত বল সমান কি হবে? প্রতিক্রিয়া বল। ঠিক আছে, এবারে একটা কোশ্চেন দিয়েছে, দেখ উদাহরণে বলেছে একটি স্প্রিং এর নিচের প্রান্ত থেকে 5 কেজি ওজন ঝুলিয়ে দিলে স্প্রিং এর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার বৃদ্ধি পায়, তাহলে এর স্প্রিং ধ্রুবক বার করতে বলেছে। তাহলে এটা হচ্ছে কি একটা স্প্রিং, এটা হচ্ছে কি একটা স্প্রিং, এখান থেকে কত ওজন ঝুলিয়েছে? 5 কেজি। 5 কেজি যদি ভরটাকে ঝুলিয়ে দেয়, তার মানে কি 5 কেজি ভরের ওজনটা কাজ করবে এখানে। আমরা কি জানি? ওজন ডাব্লিউ ইজ ইকুয়ালস টু কি জানি? এম জি। এমটা কত এখানে? 5। জি কে আমরা এসআই পদ্ধতিতে কত নিই? 9.8 বা 10। তার মানে কত আসবে? এটা আসবে কত? 50। আচ্ছা, এটা কিন্তু বল, বলের এসআই একক কি? নিউটন। তার মানে এখানে যে বলটা প্রয়োগ হয়েছে সেটা কত?
50 নিউটন। অসুবিধা? 50 নিউটন। এবার বলছে এর যে দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে সেটা কত? এক্স হচ্ছে কি দৈর্ঘ্য বৃদ্ধি কত? 2 সেন্টিমিটার। সেন্টিমিটারে থাকবে না কিছু করতে হবে? কি করতে হবে? হ্যাঁ, মিটারে। মিটারে করলে কত হচ্ছে বল? হ্যাঁ অবশ্যই, কত মিটার হচ্ছে বল? তারপরে কি লিখবো? আমরা কি জানি এফ সমান কে এক্স, তাহলে কে সমান কি হবে? এফ বাই এক্স। এফ এর মান জানি, কে এর মানটা আচ্ছা সরি, কে এর মানটা মিটারে করব, আচ্ছা এক্স এর মানটা মিটারে কনভার্ট করব। এফ এর মান জানি, এফ এর মানটা এখানে বসাবি, এক্স এর মানটা মিটারে করে বসাবি, করে কি আসছে বল? পারবি সবাই? চেষ্টা কর, দেখ কি আসছে। কি বললাম? এফ এর মান নিউটন, 50 নিউটন। এক্স এর মানটা সেন্টিমিটারে ছিল, মিটারে কনভার্ট করবে, দিয়ে বসাবে, কত আসছে দেখার। বইতে কোশ্চেনটাকে জি এর মান 9.8 ধরে করেছে। যখন কিছু বলা থাকবে না 9.8 ধরবি, আর যখন 10 বলা থাকবে জি এর মান তখন 10 ধরে করবি। তো এরকম করলে অ্যান্সার কত আসছে তাহলে? এটা 2 সেন্টিমিটার মানে 2 ইন্টু 1/100 মিটার করে অ্যান্সার কি আসছে দেখ। এফ এ কে কত আসছে? এফ বাই এক্স। এফ মানে কত? 50 নিউটন। এক্স মানে কত? 2/100 মিটার। 100টা উপরে উঠে যাবে, 5 লিখে 3টে 0/2, এটা হচ্ছে কত হবে? 5000কে 2 দিয়ে ভাগ করছে, কত হবে? 2500, তাই তো? 2500 নিউটন পার মিটার হবে। হুম। আচ্ছা যদি ধর এরকম পড়ে তো গেলি, একটা কোশ্চেন দিয়ে দিয়েছে এরকম করে, তোরা দেখি কি করতে পারিস। ধর বলেছে স্প্রিং এর বল ধ্রুবকের, এরকম একটা কোশ্চেন পড়েছে। হ্যাঁ, স্প্রিং এর বল ধ্রুবকের সিজিএস, এসআই একক এবং মাত্রা নির্ণয় করতে বলেছে। মাত্রা নির্ণয় করো। পারে মোটামুটি। হুম। আমাদেরকে সবসময় দেখতে হবে কি, যে কোনটা কি রাশি দেওয়া আছে। আমি জানি কি যে কে সমান এফ বাই এক্স, কে ইজ ইকালস টু এফ বাই এক্স। এফ মানে কি বল, সে প্রতিক্রিয়া বল হোক যাই হোক, বল হচ্ছে না। এক্স হচ্ছে কি কত দৈর্ঘ্য বেড়েছে, তো এক্স মানে কি দৈর্ঘ্যের একক। তাহলে সিজিএস একক কি হবে? সিজিএস একক হবে ডাইন পার সেন্টিমিটার। এসআই একক হবে কি নিউটন পার মিটার। আচ্ছা এর মাত্রা কি হবে তাহলে? মাত্রাটা বার কর দেখি কি তাহলে। আচ্ছা বল কি করা উচিত? বলের মাত্রা ওই দৈর্ঘ্যের মাত্রা, বার করে বল কি আসছে। হ্যাঁ, কে, তাহলে কি হবে? বলের মাত্রা এম এল টি টু দি পাওয়ার -2। আর কি দৈর্ঘ্য আছে নিচে, তাহলে কত হবে? এম কি হবে? এল এল কেটে যাবে, টি টু দি পাওয়ার -2। এবারে একটা কোশ্চেন দিচ্ছি দেখ ভালো করে। হ্যাঁ, নিচের কোন, আচ্ছা এটা টুকে নে, আমি ততক্ষণ এই কোশ্চেন লিখছি। নিচের, হ্যাঁ, নিচের কোন রাশিটির মাত্রা স্প্রিং এর বল ধ্রুবকের মাত্রার সহিত সমান? দেখ কোশ্চেন দেখ এবার, দেখি কি কি প্র্যাকটিস করে রেখেছি এখানে বোঝা যাবে। নিচের কোন রাশিটির মাত্রা স্প্রিং এর বল ধ্রুবকের মাত্রার সহিত সমান? অপশন এ দিচ্ছে কি কার্য, কার্যের মাত্রা পারবি? বল ইন্টু সরণ, মানে বল ইন্টু দৈর্ঘ্য। অপশন টু
ভরবেগ তো জানিস, ভরবেগ করেছি। সি হচ্ছে কি বল, ডি হচ্ছে কি পৃষ্ঠটান। দেখি এবার কি মনে রেখেছিস, পড়ার মধ্যে আছে সবে। হ্যাঁ, নিচের কোন নিচের কোন রাশিটির মাত্রা বল ধ্রুবকের মাত্রা সহিত সমান, মানে বল ধ্রুবকের যে মাত্রাটা, এখানে এই চারটের মধ্যে কার মাত্রা বল ধ্রুবকের মাত্রা যা সেটাই আসবে। তাহলে 4 জনের মাত্রা বার করা উচিত সবার। কার্য, কার্য মানে হচ্ছে কি বল ইন্টু সরণ, মানে বলতে গেলে কি বল গুণিতক দৈর্ঘ্য। ঠিক আছে, বল গুণিতক দৈর্ঘ্য। এবার বল কি আসছে। তাহলে এই কোশ্চেন করতে গেলে সবার মাত্রা জানতে হবে। কার্য মানে কি বল ইন্টু সরণ। আমরা বলের মাত্রা এক্ষুনি করেছি কি এম এল টি টু দি পাওয়ার -2 বলের মাত্রা। সরণ মানে কি দৈর্ঘ্য, মানে এল। তাহলে এটা কি হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। আচ্ছা, স্প্রিং এর বল ধ্রুবকের মাত্রা আমরা এখানে আছে এখন পর্যন্ত। আচ্ছা, ভরবেগ মানে কি ভর ইন্টু বেগ। ভরের মাত্রা কি এম, বেগ মানে কি সরণ বাই সময়, সরণ মানে কি এল, নিচে সময় মানে টিটা উপরে উঠলে কি হবে টি টু দি পাওয়ার -1। বলের মাত্রা আমরা জানি, এক্ষুনি বার করলাম এম এল টি টু দি পাওয়ার -2। পৃষ্ঠটান মানে কি একটা জলের যে উপরিতল সারফেস আছে সেখানে যদি আমি একটা দণ্ড রেখে দিই, তার উপরে যে বল প্রয়োগ হচ্ছে তার একক দৈর্ঘ্যে বল, মানে কি বল বাই দৈর্ঘ্য, তাই না? বল বাই দৈর্ঘ্য মানে পৃষ্ঠটানের মাত্রা কি হবে বল বাই দৈর্ঘ্য। বলের মাত্রা বাই দৈর্ঘ্যের মাত্রা, দেখ এটার মাত্রা কত আসবে এম এল টি টু দি পাওয়ার -2 কি হচ্ছে বলের মাত্রা, বাই নিচে দৈর্ঘ্য মানে কি এল, তাই না? নিচে দৈর্ঘ্য মানে কি এল হচ্ছে, এই এলটা কি হবে কেটে যাবে, তাহলে থাকবে কত এম টি টু দি পাওয়ার -2। তাহলে পৃষ্ঠটানের মাত্রাও হচ্ছে কত, পৃষ্ঠটান হচ্ছে কি বল বাই দৈর্ঘ্য। এই জন্য এর মাত্রা হচ্ছে কি এম এল টি টু দি পাওয়ার -2 বাই এল। এই জন্য এর মাত্রা হচ্ছে কত এম টি টু দি পাওয়ার -2, যেটা হচ্ছে কি স্প্রিং এর বল ধ্রুবকের মাত্রার সঙ্গে সমান। তাই তো? এত কিছু না বলে আমরা যদি এক চান্সেও করতে পারতাম কিরকম, বল ধ্রুবক মানে স্প্রিং এর প্রতিক্রিয়া বল বাই দৈর্ঘ্য, একক দৈর্ঘ্য। আর পৃষ্ঠটান মানেও আমরা সংজ্ঞাতে পড়ে এসেছিলাম যে জলের হচ্ছে কি কোন তরলের উপরিতল একক দৈর্ঘ্যে যে বল প্রয়োগ করে, মানে কি বল বাই দৈর্ঘ্য, ওটাও হচ্ছে। এরপরে যে শর্ট কোশ্চেন গুলো আছে এক এক করে দেখে নিই তাড়াতাড়ি। তারপরে কি আছে, কোন পদার্থের ঘনত্ব, চারেরটা, চারের কোশ্চেন কি বলেছে, কোন পদার্থের ঘনত্ব, ঠিক আছে, কোন পদার্থের ঘনত্ব, হ্যাঁ 8000 কেজি পার মিটার কি বলে আপেক্ষিক ঘনত্ব কত হবে, এটা আগে করেছিলাম। পদার্থের ঘনত্ব 8000 কেজি পার মিটার কিউব হলে তার আপেক্ষিক ঘনত্ব বল, যাকে বলবো সে বলবে আপেক্ষিক ঘনত্বের সংজ্ঞা, কে বলবি দাঁড়া, আপেক্ষিক ঘনত্বের সংজ্ঞা তুই বলতো, তুই বল এদিকে, নন্দিনী বল আপেক্ষিক ঘনত্বের সংজ্ঞা কি ছিল, ভুলে গেছিস? দাঁড়া, আর কে পারবি বল, কে পারবি? আপেক্ষিক ঘনত্বের সংজ্ঞা বল, তুই বল, বল। কোন পদার্থের অনুপাতকে, কোন পদার্থের ঘনত্ব বাই 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব, কোন পদার্থের ঘনত্ব বাই 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব
সংজ্ঞা লেখার সময় কি লিখবো? কোনো পদার্থের ঘনত্ব ও 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্বের অনুপাতকে আপেক্ষিক গুরুত্ব বলে বা আপেক্ষিক ঘনত্ব বলে। এটাকে দুটো ভাগে বলা যায়, ঠিক আছে? আপেক্ষিক ঘনত্বও বলে আর আপেক্ষিক গুরুত্বও বলে। এবারে বল, পদার্থের ঘনত্ব কততে দেওয়া আছে? 8000 কেজি পার মিটার কিউব। আমরা 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব কত জানি? সিজিএস কত জানি? এসআইতে কত হয়? 1000 কেজি পার মিটার কিউব, 1 কেজি, তাই তো? 1 গ্রাম পার সেমি কিউব মানে 1000 কেজি পার মিটার। কত অ্যান্সার? 8। এর কোনো একক থাকে না, তাই তো? যদি পদার্থের ঘনত্ব সিজিএসে থাকে, ধরো কোনো পদার্থের ঘনত্ব কত, 5 গ্রাম পার সেমি, তখন আমি আপেক্ষিক গুরুত্ব করার সময় জলের ঘনত্ব কত নেব? 1 গ্রাম পার সেমি কিউব, 5 হবে অ্যান্সার। যদি বলে কোনো পদার্থের ঘনত্ব 10 কেজি পার মিটার কিউব, তার মানে এটা কিসে দেওয়া আছে? এসআইতে দেওয়া আছে, তখন আমি জলের ঘনত্ব কত নেব? 1000 কেজি পার মিটার কিউব। বোঝা গেল কি? যদি এটা এসআইতে থাকে, জলের ঘনত্ব 1000 কেজি পার মিটার কিউব নিতে। কি বললাম, বুঝতে পারছি? যদি পদার্থের ঘনত্ব সিজিএসে থাকে, জলের ঘনত্ব সিজিএসে। যদি পদার্থের ঘনত্ব এসআইতে থাকে, জলের ঘনত্ব এসআইতে। ক্লিয়ার? তাহলে এখানে অপশন ডি। তারপরে কি হবে? সংকট উষ্ণতায় তরলের পৃষ্ঠটান কি হবে? কি হবে? 0। সংকট উষ্ণতার সংজ্ঞা কি ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশ, ঠিক আছে। যে উষ্ণতায় কোনো পদার্থের পৃষ্ঠটান 0 হচ্ছে তাকে কি বলা যাবে? সংকট উষ্ণতা, ঠিক আছে? অর্থাৎ তাপমাত্রা বাড়লে পৃষ্ঠটান আস্তে আস্তে হ্রাস পায়। তাহলে জলের সংকট উষ্ণতায় জলের পৃষ্ঠটা বা এখানে ছিল তরল, সংকট উষ্ণতায় তরলের পৃষ্ঠটান 0 হয়, অপশন এ। 6টা কে বলবে? তুই বলতো 6টা, একদম লাস্ট, তুই বল কি হবে? উত্তাল সমুদ্রে তেল ঢালা হলে সমুদ্র শান্ত হয়, কারণ কি হবে? কিসের জন্য? পৃষ্ঠটানের জন্য, ঠিক আছে? মানে কি হয়, একটা তরলের ঢেউ, তরলের ঢেউ, উত্তাল সমুদ্র মানে কি, বড় বড় ঢেউ আসছে, তাই তো? এটা আগেকার দিন মানে কি হয়, ধরো যে জাহাজ যাচ্ছে সেটা ধরো তেল বা এমনি জাহাজেও তেল রাখা হয়, তো সেটা হচ্ছে কি, ঢেউ অনেক বড় বড় ঢেউ যখন আসছে, এই ঢেউতে যদি আমি তেল দিয়ে দিই, তাহলে কি হবে? তরলের যে উপরের যে পৃষ্ঠটান সেটা কমে যাবে। ফলে কি হবে, আর এত বড় বড় ঢেউ আর উঠবে না, উঠতে পারবে না, ঠিক আছে? আর তরলের পৃষ্ঠটান কিসের কিসের জন্য কমে যায়, কি কি ছিল তার মধ্যে? একটা ছিল কি, উষ্ণতা বাড়লে, করা হলে কোনো সংকট উষ্ণতা, হ্যাঁ, এইগুলো ছিল, ঠিক আছে? এরপরে দেখ 7এরটা, বৃষ্টির ফোঁটা সমবেগে পড়ার কারণ। কখন? ওই যে বলা আছে, একটা উদাহরণ দেওয়া ছিল না, প্রান্তীয় বেগের উদাহরণ ছিল, কি ছিল? কি বলেছিল? অসীম প্রবাহী, মানে কি হচ্ছে, বৃষ্টির ফোঁটা অনেক উপর থেকে পড়ছে, তাহলে কি হবে, আস্তে 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 কি হবে, তার বেগটা কি হবে, সমবেগে পরিণত, প্রান্তীয় বেগ। তার মানে, আর এই প্রান্তীয় বেগটা কার জন্য হচ্ছিল? সান্দ্রতা, সান্দ্রতা পাঠে পড়া হচ্ছিল, তাই না? তাহলে মানে কি হচ্ছে, বৃষ্টির ফোঁটা যখন উপর থেকে পড়ছে, ওটা কার মধ্যে দিয়ে যাচ্ছে? বায়ুর মধ্যে দিয়ে যাচ্ছে। বায়ুতে যখন বৃষ্টির ফোঁটা পড়ছে, তখন বায়ু কি হবে, ওর উপরে সান্দ্র বল প্রয়োগ করবে। তাহলে কি হবে, প্রথমে বৃষ্টির ফোঁটাটা যে জোরে আসছিল, মানে বেশি বেগে আসছিল, আস্তে আস্তে কি হবে, তার বেগটা কি হবে, সমবেগ হয়ে যাবে, ঠিক আছে? আস্তে আস্তে সেই বেগ নিয়ে পড়তে হবে। 8,
সান্দ্রতা, বৃষ্টির ফোঁটা সমবেগে পড়ার কারণ সান্দ্রতা। ঠিক আছে, আটেরটা কি হবে? হুম, কি হবে? বলেছে স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রা নিচের কোন রাশির সঙ্গে সমান? বল, ভরবেগ, পীড়ন না ত্বরণ? আমি একটা কথা বলছি শোন, স্থিতিস্থাপক গুণাঙ্ক আমরা কি জানি? পীড়ন বাই বিকৃতি। বলেছে স্থিতিস্থাপক নিচের, বলছে স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রা নিচের কোন রাশির সঙ্গে সমান? আমরা কি জানি? স্থিতিস্থাপক গুণাঙ্ক পীড়ন বাই বিকৃতি। এই বিকৃতি মানে কি ছিল বলতো? বিকৃতি মানে যদি আমি দৈর্ঘ্য বিকৃতি বলি, তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি বাই দৈর্ঘ্য, কতটা দৈর্ঘ্য বেড়েছে বাই দৈর্ঘ্য। যদি আমি বলি যে আয়তন বিকৃতি মানে কি, কতটা আয়তন বেড়েছে বাই আগে যে আয়তন ছিল। যদি বলি যে এর অন্য মানে হচ্ছে ক্ষেত্রফল, ক্ষেত্রফল যদিও দরকার নেই, এই দুটোকেও যদি ধরি, তো বিকৃতির কোনো মাত্রা থাকবে আদৌ? হ্যাঁ, বিকৃতির কোনো মাত্রা থাকবে আদৌ? থাকবে না। কেন? দৈর্ঘ্য বিকৃতি যদি বলি, এটা হচ্ছে কি দৈর্ঘ্যের বৃদ্ধি বাই দৈর্ঘ্য, দুটো তো দৈর্ঘ্য হচ্ছে না, দৈর্ঘ্যের মাত্রা বাই দৈর্ঘ্যের মাত্রা, কি হবে? মাত্রা থাকবে? থাকবে না। আয়তনের বৃদ্ধি বাই আয়তন, আয়তনের বৃদ্ধির মাত্রা কি হবে? যে আয়তনের যা মাত্রা হয়, আর দুটো মাত্রা কি হবে বা একক কি হবে? কেটে যাবে। তাহলে এখানে থাকছে পড়ে কোনটা? পীড়ন, তাই না? অর্থাৎ স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রা কি হবে? পীড়নের সঙ্গে সমান হবে। আর যেগুলো ছিল সেগুলোর সঙ্গে সমান হবে না। কেন না? পীড়ন মানে আমরা কি জানি? বল বাই ক্ষেত্রফল। বল মানে কি অ্যাকচুয়ালি মানে প্রতিক্রিয়া বল বাই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তো পীড়ন স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রা মানে পীড়নের মাত্রা, পীড়নের মাত্রা মানে বল বাই ক্ষেত্রফল চা হচ্ছে। তাহলে এখানে যে আর যে অপশন ছিল বল, সেটা তো হবে না, কেন কি বল বাই ক্ষেত্রফল। ভরবেগ তার মাত্রা আলাদা, ত্বরণ তো আলাদা। তাহলে অপশন কি হচ্ছে? সি। নয়টা করেছি, 10এরটা, একই উপাদান নির্মিত দুটি তার এ ও বি, এর দৈর্ঘ্য বি অপেক্ষা বেশি, এ ও বি এর ইয়ং গুণাঙ্ক যথাক্রমে কি হবে? কে পারবে? আরে প্রথমে বল, ইয়ং গুণাঙ্ক কি কি বিষয়ের উপর নির্ভর করে? সে তো ফর্মুলা, কিন্তু ইয়ং গুণাঙ্ক পদার্থের প্রকৃতির উপর নির্ভর করে। যেমন কঠিন পদার্থ, ওই কঠিন পদার্থ কি ধরনের পদার্থ দিয়ে তো, মানে হচ্ছে আমি যদি বলি একটা লোহার রড, একটা স্টিলের রড, দুজনের ইয়ং গুণাঙ্ক কিন্তু সমান হবে না। ঠিক আছে, আর কিসের উপর নির্ভর করে? একটু আগে বলেছে উষ্ণতার উপর, উষ্ণতা যদি বাড়ে ইয়ং গুণাঙ্ক হ্রাস পাবে। এখানে প্রশ্ন কি বলেছে? একই উপাদান নির্মিত দুটি তার, মানে কি দুটোই ধরো লোহার, এর দৈর্ঘ্য বি অপেক্ষা বেশি, এ ও বি এর ইয়ং গুণাঙ্ক যথাক্রমে। আরে দৈর্ঘ্য বেশি হোক কি কম হোক, যাই হোক, ইয়ং গুণাঙ্ক দুজনেরই সমান হবে। কেন কি দুজনেই ধরো লোহা দিয়ে তৈরি, তাহলে দুজনের উপাদান কি সমান, তাহলে দুজনের ইয়ং গুণাঙ্ক কি হবে? সমান হবে। তার মানে কি হবে? ওয়াই এ ইজ ইকুয়ালস টু ফাইভ। বুঝা যাচ্ছে? উষ্ণতা বাড়লে দুজনেরই হ্রাস পাবে। ঠিক আছে, তাহলে কি হবে? 10-এর অপশন এ, ওয়াই এ ইজ ইকুয়ালস টু
আইভি দুজন যেহেতু একই উপাদানের তৈরি তাহলে তাদের ইয়ং গুণাঙ্ক সমান হবে। আচ্ছা, এমসিকিউ মোটামুটি শেষ হয়ে গেছে, আর আপাতত কিছু করছি না এখানে। দৈনন্দিন জীবনে স্থিতিস্থাপকতার কি ব্যবহার হচ্ছে সেটা একটু দেখে নিই, বইতে আছে, একবার জাস্ট পড়ে দিচ্ছি, ঠিক আছে? কি আছে দৈনন্দিন জীবনে স্থিতিস্থাপকতা আছে কি, যে আধুনিক যে কোনো বিল্ডিং তৈরি করতে ইস্পাত বা ওই জাতীয় মজবুত পদার্থের প্রয়োজন। তো এই জন্য যে পদার্থকে ব্যবহার করা হবে তার স্থিতিস্থাপকতা যেন খুব আহ, বেশি হয়, ঠিক আছে? রাবারের স্থিতিস্থাপকতা কম। এই দেখ, আগের দিন বলেছিলাম যে আমরা বলি কি, যে ইলাস্টিক পদার্থ, আমরা বলি না যে আমরা রাবারকে টেনে বলি দেখেছিস কত ইলাস্টিক, মানে কি আমরা জানি কি যে রাবারকে টেনেছি ছেড়ে দেব চলে আসবে, মানে ভালো ইলাস্টিক। কিন্তু বিজ্ঞানের ভাষায় স্থিতিস্থাপকতা মানে কি, কোনো পদার্থকে তার আকার আকৃতি পরিবর্তন করতে চাইলে সে যে বাধা দেবে সেটাই হচ্ছে তার স্থিতিস্থাপকতা। এবারে তাই যদি হয়, তাহলে রাবারকে আমি যখন টানবো আর একটা লোহাকে যখন টানবো, কোনটা বেশি বাধা দেবে? লোহা বেশি বাধা দেবে অবভিয়াসলি। ওই জন্য কি হচ্ছে, লোহা কিন্তু বেশি স্থিতিস্থাপক, মানে কি লোহা তার আকার পরিবর্তন করতেই চায় না, কিন্তু রাবার কিন্তু সহজে হয়ে যাচ্ছে। তাহলে কি হবে, লোহার স্থিতিস্থাপকতা বেশি, রাবারের স্থিতিস্থাপকতা কম। এই যে, আচ্ছা, আবার রাবারের স্থিতিস্থাপকতা খুবই কম, এই ধরনের পদার্থ প্যাকিং এর ব্যবস্থায় বেশ উপযোগী। ভঙ্গুরতা, যে পদার্থ যত কম আঘাতে ভেঙে যায় তার ভঙ্গুরতা তত বেশি। এই হিসাবে কাঁচের ভঙ্গুরতা লোহার তুলনায় অনেক বেশি, কাঁচ কিন্তু ভেঙে যায় সহজ লোহার থেকে, ঠিক আছে? প্রসার্যতা, যে পদার্থ যত কম বল প্রয়োগে যথেষ্ট লম্বা করা যায় অথচ ছেড়ে না তাদেরকে কি বলা হয়, প্রসার্যতা, ঠিক আছে? এই ধরনের পদার্থ কি কি হিসাবে ব্যবহার করা যাবে না, খুব পাতলা যদি আমি পাত তৈরি করতে চাই, এমন পদার্থ নেব যাদেরকে পিটিয়ে কি করা যাবে, খুব পাতলা করা যাবে, প্রসার্য, ঠিক আছে? তো সেই ধরনের পদার্থ। হুম, হ্যাঁ, সোনাকে কিন্তু পিটিয়ে খুব পাতলা করা যায়, পাতলা পাত তৈরি করা যায়, ঠিক আছে? আচ্ছা, এই জন্য কি বলেছে যে তামার প্রসার্যতা সীসার তুলনায় বেশি, এই জন্য ইলেকট্রিক তার তামা দিয়ে তৈরি হয়, সীসা দিয়ে হয় না, দুজনেই কিন্তু পরিবাহী, কিন্তু ইলেকট্রিক তার কি হবে, তামা দিয়ে তৈরি হবে, কেন কি তামা খুব প্রসারিত। নমনীয়তা, যে পদার্থ যত বেশি ঠিক আছে, যে পদার্থ নমনীয়তা যত বেশি তাকে পিটিয়ে তত পাতলা করা যায়, এটা হচ্ছে কি সোনা, সোনা হচ্ছে উদাহরণ, ঠিক আছে? তো এই চ্যাপ্টার মোটামুটি কমপ্লিট হচ্ছে, এবার বল। হ্যাঁ, আপাতত সোনা, কি রূপো, তাই রূপোর পরিবাহিতা সবচেয়ে বেশি। রূপোর পরিবাহিতা সবচেয়ে বেশি। আচ্ছা, এখানেই তাহলে পদার্থের গঠন ও ধর্ম চ্যাপ্টার কমপ্লিট। এখন শুরু করছি কি, শক্তির ক্রিয়া, কার্য, শক্তি ও ক্ষমতা, ঠিক আছে? অর্থাৎ চ্যাপ্টার 5। হেডিং দে, চ্যাপ্টার 5, শক্তির ক্রিয়া, কার্য, কার্য, ক্ষমতা ও শক্তি। কার্য, ক্ষমতা ও শক্তি, ঠিক আছে? আচ্ছা, কার্য কাকে বলে প্রথম যদি বলি, ঠিক আছে? ধর আমি যদি বলি যে আমি এই দেওয়ালটাকে ঠেলছি, তাহলে আমি কি কোনো কার্য করছি এখানে? কি কার্য করছি? দেখ, তোর মনে হচ্ছে যে আমি এখানে একটা বল প্রয়োগ করছি, আমার একটা হচ্ছে কি শক্তি যাচ্ছে, কিন্তু এখানে কোনো কার্য করা হচ্ছে না। আমরা কার্য তখনই বলবো যখন এটা কোনোভাবে সরে যাবে, মানে এর একটা সরণ হবে।
মানে শুধুমাত্র বল প্রয়োগ করছি অথচ বস্তু সরণ হচ্ছে না, সেক্ষেত্রে আমরা কার্য কিন্তু বলবো না। ঠিক আছে, আমরা কিন্তু সরণ বলবো না, কার্য হচ্ছে বলে বলবো না। আবার একটা উদাহরণ দিচ্ছি, ধর একটা লোক হাতে করে একটা ব্যাগ নিয়ে যাচ্ছে, ঝুলিয়ে, হাতে ঝোলানো আছে তার ব্যাগটা, ঠিক আছে, ধরে রেখেছে এই ব্যাগটাকে। এখন এই ব্যাগটা নিয়ে এ কি হচ্ছে, রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছে, ঠিক আছে, রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছে। তাহলে এখানে এই যে যে ব্যাগটা আছে বা বস্তুটা আছে, এটা এই যে যে অভিকর্ষ বল আছে না একটা, অভিকর্ষ বলের জন্য কত কার্য করেছে যদি বলি, কোনো কার্য করছে না। যদি বলি যে এটা যে সোজা যাচ্ছে, এই বরাবর কত কার্য হচ্ছে, তখন বলবো হ্যাঁ এই বরাবর একটা কার্য হচ্ছে। মানে কথা হচ্ছে কি, যে আমরা যখন বলবো যে কার্য মানে কি, বল কোন দিকে প্রয়োগ হচ্ছে আগে দেখে নেব, ঠিক আছে। এই বলটা যেদিকে প্রয়োগ হচ্ছে সেই দিকেই বস্তু কত সরণ হয়েছে দেখব। কার্য হবে কি, এই যে যে প্রযুক্ত বল এবং বল যেদিকে প্রয়োগ হয়েছে সেই দিকেই বস্তুটা কত সরেছে সেটা গুণ করব, তবে গিয়ে কার্য আসবে। তাহলে কার্যের সংজ্ঞা কি আসবে, কোনো বস্তুর ওপর প্রযুক্ত, কোনো বস্তুর ওপর বল প্রয়োগ হলে যদি প্রযুক্ত বলের অভিমুখে বস্তুটির সরণ হয়, তবে কি বলবো, বস্তুটি কার্য করেছে। বোঝা গেল? কার্যের সংজ্ঞা তাহলে কি হবে, যে বল প্রয়োগ করব সেই দিকে যেন বস্তুটা সরণ হয়। অন্যদিকে হতে পারে, অন্যদিকে হতে পারে, যেমন এই যে বলছি এখানে পৃথিবী একে টানছে কোন দিকে, এইদিকে, নিচের দিকে, কিন্তু বস্তুটা যখন অনুভূমিক ভাবে চলে যাবে তখন এই নিচের দিকে তো নামছে না বা উপরের দিকেও তো উঠছে না, সোজা লাইনে যাচ্ছে, তাই না? তখন আমি কি বলবো, এই যে যে ব্যাগটা না, এই ব্যাগটার উপরে অভিকর্ষ বল কোনো কাজই করছে না। কেন না, অভিকর্ষ বল নিচের দিকে কাজ করছে, এই ব্যাগটা তো নিচে নামছে না, আমি তো ধরে ধরে এখানে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, যদি আমি বলি যে এই হচ্ছে একটা বল, এই বলটাকে আমি ছেড়ে দিয়েছি, এটা মাটির দিকে পড়ছে, তখন কি বলবো, না পৃথিবী একে টানছে কোন দিকে, নিচের দিকে, বল কোন দিকে, নিচের দিকে। আর এই যে যে বস্তুটা এও কি হচ্ছে, নিচের দিকে পড়ছে, মানে বল যেদিকে প্রয়োগ হচ্ছে সেই দিকেই বস্তুটা সরণ হচ্ছে। তখন কি বলবো, যে অভিকর্ষ বলটা এই যে যে বস্তুটা আছে তার উপরে কাজ করেছে, কার্য করেছে। বোঝা গেল? তার মানে বস্তু কোন দিকে যাচ্ছে সেটা দেখে আমাকে বলতে হবে যে আমি যে বল প্রয়োগ করেছি তার জন্য কার্য হয়েছে কিনা। আরো একটা উদাহরণ দিচ্ছি, দেখ ভালো করে। এটা একটা বস্তু আছে, ধর এর উপরে এদিকে বল প্রয়োগ হয়েছে, হ্যাঁ, এদিকে বল প্রয়োগ হয়েছে, এবারে এদিকে বস্তুটা সরণ হয়েছে, হ্যাঁ। আমি যদি বলি যে এই যে যে বলটা প্রযুক্ত হয়েছে এই বলটা কত কাজ করেছে, আমরা কি রকম ভাবে করব। আমরা জানি কি সরণ একটা কি রাশি, স্কেলার রাশি না ভেক্টর রাশি, ভেক্টর রাশি, বলও একটা ভেক্টর রাশি। আমরা এই ক্ষেত্রে মানে কার্য বার করার সময় আপাতত তোদের এই গণিত নেই cos থিটা দিয়ে, তোদেরকে এটাকে এরকম ভাবেই বোঝানো যেতে পারে যে বস্তুর উপর প্রযুক্ত বল কোন দিকে, এদিকে, এটা হচ্ছে বল। বস্তুর সরণ কোন দিকে হচ্ছে, এদিকে, সরণ কোন দিকে হচ্ছে, এদিকে। আমরা কি করব, এটা তো সরণ হচ্ছে ভেক্টর রাশি, তো ভালো করে শুনবি, সরণ হচ্ছে ভেক্টর রাশি, এই সরণটার বল বরাবর উপাংশ কত বার করে নেব, ঠিক আছে। উপাংশ মানে মানে হয় কি, যে একটা ভেক্টর ধর যেদিকে, তাকে আমরা ভাগ করতে পারি, যে ধর ধর আমি যদি বলি, সেই তোরা বলেছিলি না যে বলের উপাংশ বার করতে সামান্তরিক সূত্র ছিল না, কিরকম ছিল, যে একটা বল, তাকে আমি এই বরাবর আর এই বরাবর উপাংশ করতে চাই, আমরা কি করেছিলাম, এই যে যে বলটাকে মানে সামান্তরিকের কর্ণ ধরে একটা সামান্তরিক কমপ্লিট করেছিলাম না, করেছিলাম। তো এই বলটার কি হচ্ছে, এই বরাবর একটা উপাংশ হবে, এই বরাবর একটা উপাংশ হবে। ঠিক একই রকম ভাবে এই সরণটার
আমি যদি এই বল বরাবর উপাংশ নিই কিছু একটা পাবো। আমরা উপাংশ করি কিরকম ভাবে? উপাংশ করার খুব সহজ নিয়ম হচ্ছে কি না, এই যে যে সরণটা আছে না, এটা হচ্ছে কি বল, বল যেদিকে প্রয়োগ হচ্ছে তার লাইন, এটা হচ্ছে কি বল যেদিকে প্রয়োগ হচ্ছে তার লাইন। সরণটা এতটা, ধর 10 মিটার আছে। আমি সরণটার এই বল বরাবর উপাংশ কিভাবে করব? সরণের যে অন্তিম বিন্দু, ঠিক আছে, সরণের যে অন্তিম বিন্দু, সেই অন্তিম বিন্দু থেকে বল যে কাজ করছে যে লাইন না, তার উপরে সোজা একটা লম্ব টেনে দেবো, মানে এই কোণটা কত হবে? 90 ডিগ্রি। তাহলে কি হচ্ছে? এটা হচ্ছে কি বল, এটা হচ্ছে সরণ। বল বরাবর সরণের উপাংশ কি করে করব? সরণ যেটা আছে তার এই অন্তিম বিন্দু থেকে বলের ওপরে সোজা একটা লম্ব টেনে দেব। টেনে দিলে এই যে যে দৈর্ঘ্যটা, মানে এই যে যেটা পেলাম, এতটা কি হচ্ছে? এই সরণের উপাংশ। এরকম করে বার করে যাবে। হ্যাঁ, দেখ কোন জিনিসের উপাংশ আমরা কিরকম করি সেটা আমি আগে বলছি। দেখ, ধর আমি এই লাইন নিয়েছি, ঠিক আছে, আমি বলছি যে এই একটা ভেক্টর আছে, এর এই লাইন বরাবর উপাংশ কত হবে যদি বলি, কিরকম করে করব? এই বিন্দু থেকে কি করব? এই লাইনটার উপরে সোজা আগে কি করব? লম্ব টেনে নেব, নিলাম। তাহলে এতটা কি হচ্ছে? এই যে যে ভেক্টরটা, এটার হচ্ছে উপাংশ। এরকম করে হবে, বোঝা যাচ্ছে? তাহলে কার্যের সংজ্ঞা লেখ। কার্য লেখ, কোন বস্তুর উপর বল প্রয়োগ হলে, হ্যাঁ লিখছি, কোন বস্তুর উপর বল প্রযুক্ত হলে, কোন বস্তুর উপর বল প্রযুক্ত হলে প্রযুক্ত বলের অভিমুখে যদি বস্তুর সরণ ঘটে, তবে ওই বল বস্তুটির উপর কার্য করেছে বলা হয়। বোঝা যাচ্ছে? তাহলে এত সময় আমরা কার্য কাকে বলে, মানে কার্যের আমরা কি করব? কার্য সমান কি করব? আমরা বার করব কিভাবে? প্রযুক্ত বল, প্রযুক্ত বল গুণিতক সরণ, বলতে কোন সরণ? বলের অভিমুখে কত সরণ আছে। হ্যাঁ, এই দেখ, এই বস্তুটার উপরে বল কোন দিকে প্রয়োগ হচ্ছিল? এই দিকে। আর বস্তুটা সরে মানে হয় না, আমরা দেখ এরকম করি না। আর এটা হচ্ছে কি একটা, কোনো একটা বস্তু আছে, এটা রাস্তা, আমরা কি করি? এখানে একটা সুতো বেঁধে দিই এরকম করে, এরকম করে উপরের দিকে টানি না? টানলে কি হয়? বস্তুটা আস্তে আস্তে রাস্তা দিয়ে ঘুষতে ঘুষতে এইদিকে যায়। মানে বস্তুটা যাচ্ছে কোন দিকে? এদিকে। কিন্তু আমি বল প্রয়োগ করছি কোন দিকে? এই কোনাকুনি উপরের দিকে। তাহলে আমি যখন কার্য বার করব তখন কি করব? আমি যে বলটা প্রয়োগ করেছি সেই বলটা ধরো 10 নিউটন, লিখে দেবো 10 নিউটন। কিন্তু বস্তুটা যে এই দিকে গেছে, এই দিকে যদি বলি 5 মিটার গেছে, তাহলে সরণ কিন্তু আমাকে 5 মিটার নেওয়া যাবে না। কত নিতে হবে? এইখান থেকে আমি যদি একটা লম্ব টানি এর উপরে, এই যে যে যতটা এলো, তাহলে কি হবে? এই সরণটার উপাংশ হলো এইটা, কোন বরাবর? প্রযুক্ত বল বরাবর। বোঝা যাচ্ছে কি? তাহলে এখানে কি লিখবো? প্রযুক্ত বল ইন্টু কি লিখবো? গুণ কি লিখবো? বলের অভিমুখে বস্তুর সরণ। এই কথাটা লিখতে হবে। কি লিখতে হবে? বলের অভিমুখে বস্তুর সরণ। শুধু সরণ নয়, বলের অভিমুখে বস্তুর সরণ। একদম ক্লিয়ার থাকে যেন, বলের অভিমুখে বস্তুর সরণ। হ্যাঁ, হ্যাঁ, এখানেই ছুটি। এবারে একটা জিনিস তো লাস্ট বলে দিচ্ছি, আমাকে বল, বল মানে কি রাশি? স্কেলার না ভেক্টর? ভেক্টর। সরণ মানে কি রাশি?
ভেক্টর রাশি, কিন্তু কার্য এমন একটা রাশি যেটা কিন্তু স্কেলার। এটা কিভাবে এলো? দুজন ভেক্টর মিলে একটা স্কেলার হয়, একে বলে ডট প্রোডাক্ট বা স্কেলার প্রোডাক্ট। ক্লাস 11-এ উঠলে জানতে পারবি, আপাতত মনে রেখে দিলে হবে। আমি শুধু এরকম লিখে দিচ্ছি, বল হচ্ছে কি ভেক্টর, সরণও কি হচ্ছে ভেক্টর, কিন্তু কার্য হচ্ছে কি স্কেলার। যদি পরীক্ষায় কোশ্চেন আসে যে দুটি ভেক্টর রাশির গুণ করে একটা স্কেলার আসে, এরকম একটা উদাহরণ, কি হবে? কার্য মনে থাকবে। ব্যাস এই পর্যন্ত থাকছে আপাতত, ঠিক আছে। আপাতত কার্য হচ্ছে কি শুরু করে দিয়েছি। এই কনসেপ্টটা ভালো করে পড়ে আসবে, যেন একদম কনফিউশন না হয়, ঠিক আছে। একদম ক্লিয়ার পড়ে আসবে। এটা কার নাম? ঠিক আছে, চল, এরপর।